প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আরেকটি ইরান ইসরায়েল যুদ্ধ আসছে। মধ্যপ্রাচ্যে নতুন করে ইরান ইসরায়েল যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হচ্ছে। যুদ্ধবিধ্বস্ত গাজা, উত্তপ্ত লেবানন সীমান্ত ও চারপাশের অস্থিরতার মাঝেই জোরালো হচ্ছে গুঞ্জন তেহরান ও তেল আবিব এবার সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে। বিশ্লেষকদের ধারণা, চলতি বছরের ডিসেম্বরের আগেই কিংবা আগস্টের শেষ দিকে বড় ধরনের হামলা শুরু হতে পারে। ইসরায়েলের প্রধান উদ্বেগ ইরানের পারমাণবিক কর্মসূচি। গেল জুন মাসে এই অজুহাতেই হামলা চালালেও বাস্তবে লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পাল্টে দেওয়া। কিন্তু প্রত্যাশিত ফল মেলেনি। ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় দেখিয়েছে যে তাদের সামরিক সক্ষমতা এখনও অটুট। এবার তাই তেহরান প্রস্তুত হচ্ছে শুরু থেকেই শক্তিশালী আঘাত হানতে, যেন প্রমাণ করা যায় যে ইসরায়েলের সামরিক আধিপত্য দুর্নিবার নয়। এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা। আগের সংঘাতে তিনি সীমিতভাবে হামলায় রাজি হলেও পূর্ণাঙ্গ যুদ্ধে জড়াননি। এতে ইসরায়েলের ক্ষোভ তৈরি হয়েছিল। তবে এবার যদি তিনি ইসরায়েলের চাপে পড়ে সরাসরি যুদ্ধে নামেন, তাহলে যুক্তরাষ্ট্র এমন এক সংঘাতে জড়িয়ে পড়বে যার ভয়াবহতা ইরাক যুদ্ধকেও ছাড়িয়ে যেতে পারে। ফরেন পলিসির বিশ্লেষণে বলা হয়েছে, ইসরায়েল একা ইরানকে মোকাবিলা করতে পারবে না। তাই কৌশলগতভাবে তারা যুক্তরাষ্ট্রকে সরাসরি জড়ানোর চেষ্টা করছে। উদ্দেশ্য হচ্ছে ইরানের সামরিক অবকাঠামো দুর্বল করা, শাসক গোষ্ঠীকে ক্ষমতাচ্যুত করা এবং দেশটিকে দুর্বল রাষ্ট্রে পরিণত করা। তবে জুনের যুদ্ধে ইরানের নেতৃত্ব দ্রুত পুনর্গঠিত হয় এবং পাল্টা আঘাতে ইসরায়েলের ভেতরেও ক্ষয়ক্ষতি হয়। ইসরায়েলের ধারণা ছিল আতঙ্ক সৃষ্টি করলে জনগণ সরকারের বিরুদ্ধে যাবে, কিন্তু উল্টোটা ঘটেছে। জাতীয়তাবাদের ঢেউয়ে ইরানিরা আরও ঐক্যবদ্ধ হয়েছে এবং এখন তারা প্রতিরক্ষা শক্তি বাড়ানোর দাবি করছে। এ অবস্থায় ইসরায়েল তার পুরনো ঘাস কাটা কৌশল অব্যাহত রাখতে চাইছে, অর্থাৎ ইরান সামরিক শক্তি গড়ে তোলার আগেই হামলা চালানো। কিন্তু তেহরানও এবার তা ঠেকাতে বদ্ধপরিকর। সব মিলিয়ে নতুন ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হলে ট্রাম্পের অবস্থান হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাকে সীমিতভাবে জড়াতে পারবেন না, তাকে পূর্ণাঙ্গ যুদ্ধে অংশ নিতে হবে, নয়তো পুরোপুরি সরে আসতে হবে। আসন্ন কয়েক মাসই নির্ধারণ করে দেবে মধ্যপ্রাচ্য আবারও ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়বে নাকি কোনো সমঝোতার পথ খুলবে। তবে একটি বিষয় স্পষ্ট, পরবর্তী ইরান ইসরায়েল যুদ্ধ আগের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক হবে। এদিকে লাহোর বিমানবন্দর থেকে গ্রেপ্তার পাকিস্তানি জনপ্রিয় ইউটিউবার। অনলাইনে জুয়া ও প্রতারণামূলক অ্যাপের প্রচারণা চালানোর অভিযোগে লাহোর বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন জনপ্রিয় ইউটিউবার সাদুর রহমান, যিনি ডাকি ভাই নামে পরিচিত। রবিবার 17 আগস্ট ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি NCCIA তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং আদালত তাকে 2 দিনের রিমান্ডে পাঠিয়েছে। পুলিশ সূত্র জানায়, রবিবার দুপুরে ডাকি ভাইকে লাহোরের একটি বিচারিক আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত NCCIA-কে তার 2 দিনের রিমান্ড মঞ্জুর করে এবং মঙ্গলবার 19 আগস্ট তাকে পুনরায় আদালতে হাজির করার নির্দেশ দেয়। মামলার এজাহার অনুযায়ী ডাকি ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার ইউটিউব চ্যানেলে অনলাইন জুয়া ও বেটিং অ্যাপের প্রচারণা চালাচ্ছিলেন। এইসব অ্যাপে বিনিয়োগ করে অসংখ্য মানুষ আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। NCCIA এর দাবি, ডাকি ভাইয়ের প্রলোভনে পড়ে সাধারণ মানুষ তাদের কষ্টার্জিত অর্থ এই অ্যাপগুলোতে বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন। এজাহারে তার ইউটিউব চ্যানেলের অন্তত 27টি ভিডিওর লিঙ্ক যুক্ত করা হয়েছে, যেখানে এইসব অ্যাপের প্রচারণার প্রমাণ রয়েছে। তবে সেগুলোর কয়েকটি বর্তমানে আর অনলাইনে পাওয়া যাচ্ছে না। NCCIA এর তদন্তে উঠে এসেছে, জুয়া অ্যাপগুলো বিনিয়োগকারীদের কোনো মুনাফা দেয়নি। তারা বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে প্রতারণা করেছে। এছাড়া এইসব অ্যাপের কোনোটি পাকিস্তানে নিবন্ধিত নয়। জুয়া অ্যাপের প্রচারণার বিষয়ে গত 13 জুন NCCIA একটি তদন্ত শুরু করেছিল এবং ডাকি ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল, কিন্তু তিনি ইচ্ছাকৃতভাবে তদন্ত কার্যক্রমে অংশ নেননি। এরপর তার নাম প্রভিশনাল ন্যাশনাল আইডেন্টিফিকেশন লিস্টে অন্তর্ভুক্ত করা হয়। শনিবার 16 আগস্ট NCCIA জানতে পারেন ডাকি ভাই দেশ ছাড়ার চেষ্টা করছেন। লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসন কর্মকারীদের হাতে তিনি আটক হন। সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করা হয় এবং তার মোবাইল ফোন জব্দ করা হয়। NCCIA আরও জানিয়েছে, ডাকি ভাই কোনো সরকারি অনুমোদন ছাড়াই জুয়া অ্যাপের কান্ট্রি ম্যানেজার হিসাবে কাজ করছিলেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে ইলেকট্রনিক্স ফরজিং, ইলেকট্রনিক্স ফ্রড, স্প্যামিং এবং স্পুফিং সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে। অন্যদিকে
আফগানিস্তানে পানির সংকটে সবচেয়ে বেশি ভুগছেন নারীরা। আফগানিস্তানে পানি সংকটের সবচেয়ে বেশি শিকার হচ্ছেন নারীরা। দেশটির একটি প্রত্যন্ত গ্রামে নারীরা গাধার সঙ্গে হলুদ প্লাস্টিকের জেরিক্যান বেঁধে প্রতিদিন ধুলোময় গিরিখাতে ভ্রমণ করে যতটা সম্ভব পানি সংগ্রহ করেন। আফগানিস্তানের শিবার থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। খবরে বলা হয়, মধ্য বামিয়ান প্রদেশের কাভরিয়াকে বসবাসকারী প্রায় ৩০ জন মানুষের স্বাস্থ্যবিধির চাহিদা তো দূরের কথা, পানির পাত্রগুলোতে পান করার জন্য যথেষ্ট পানিও নেই। ওই এলাকায় বসবাসকারী ২৬ বছর বয়সী মাসুমা দারোয়েশি বলেন, প্রতিদিন প্রয়োজনীয় জিনিসপত্র পরিষ্কার করার বা গোসল করার জন্য পর্যাপ্ত পানি নেই এবং আমাদের স্বাস্থ্যকর টয়লেটও নেই। আফগানিস্তানের বেশিরভাগ এলাকায় শুষ্ক জনবসতিগুলোর জন্য এটি একটি সংগ্রাম। আন্তর্জাতিক সংস্থাগুলো সতর্ক করে দিয়ে বলেছে, আফগানরা পানির মাধ্যমে জলবায়ু সংকটের সম্মুখীন হচ্ছে। দেশটিতে বিশেষ করে নারীরা ঝুঁকির মধ্যে রয়েছে। আফগানিস্তানে তালেবান শাসনের অধীনে নারী ও মেয়েরা ঐতিহ্যগতভাবে পানি সংগ্রহের জন্য দীর্ঘ পথ পাড়ি দিতে হয়, যা বর্তমানে আরও কঠিন হয়ে পড়েছে। তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে নারীদের চলাচল, শিক্ষা এবং কাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার কারণে এই পরিস্থিতি আরও জটিল হয়েছে। আফগান পরিবারগুলোতে নারীরাই সাধারণত শিশু, অসুস্থ এবং বয়স্কদের দেখাশোনার পাশাপাশি পরিবারের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার মতো গৃহস্থালির কাজও করে থাকেন। তারা পরিবারের সদস্যদের যত্ন নেওয়ার প্রধান দায়িত্ব পালন করেন। দারোয়েশির অবস্থিত একটি গ্রামের স্কুল শিক্ষিকা সুক্রিয়া আত্মায় এএফপিকে বলেন, রান্না করা, থালা বাসন পরিষ্কার করা, পানি আনা, কাপড় ধোয়া, বাচ্চাদের যত্ন নেওয়া, বাচ্চাদের গোসল করানো, এই সব কিছুই নারীরা করে থাকেন। এদিকে ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় দোনেৎস্ক ও লুহান্সকে নিয়ন্ত্রণ সহ আর কি চাইছেন পুতিন। ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তির ক্ষেত্রে দেশটির দোনেৎস্ক ও লুহান্সকে অঞ্চলের নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে ছেড়ে দেওয়া সহ কিছু শর্ত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিনিময়ে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় কিছু এলাকার নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার সময় পুতিন এসব শর্ত দিয়েছেন। এ প্রস্তাব সম্পর্কে জানতে পেরেছে এমন ২ সূত্র রয়টার্সকে এ তথ্য দিয়েছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের সামরিক ঘাঁটিতে ট্রাম্প ও পুতিনের বৈঠকের পরদিন এমন তথ্য সামনে এলো। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটাই ছিল কোনো মার্কিন প্রেসিডেন্ট ও রুশ প্রেসিডেন্টের প্রথম মুখোমুখি বৈঠক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগামীকাল সোমবার ওয়াশিংটন সফর করবেন। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধের সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করতে এ সফর করবেন তিনি। ইতিমধ্যে ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, তিনি চেয়েছিলেন আলাস্কা বৈঠকে যুদ্ধবিরতির বিষয়ে কোনো সিদ্ধান্ত আসুক, কিন্তু তা হয়নি। তবে তিনি বলেছেন, ইউক্রেনের ভূমি ভাগাভাগি ও নিরাপত্তাজনিত নিশ্চয়তা নিয়ে পুতিনের সঙ্গে তার আলোচনা হয়েছে। এই বিষয়ে বড় ঐক্যমত্য হয়েছে। ট্রাম্প বলেন, আমার মনে হয় আমরা চুক্তির খুব কাছাকাছি। ইউক্রেনকে এতে রাজি হতে হবে, তারা হয়তো না করে দিতে পারে। ২টি সূত্র বলেছে, পুতিনের প্রস্তাব নিয়ে তারা যে তথ্য দিয়েছে তার বেশিরভাগ মূলত ইউরোপ, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের নেতাদের আলোচনার ওপর ভিত্তি করে দেওয়া। এটা পূর্ণাঙ্গ প্রস্তাব নয়। গতকাল শনিবার ট্রাম্প পুতিনের সঙ্গে আলোচনার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের অবহিত করেন। পুতিনের প্রস্তাবগুলো প্রকৃতপক্ষে কি আলোচনার সূচনা পর্ব হিসাবে দেওয়া হয়েছে, নাকি এগুলোই চূড়ান্ত শর্ত, তা নিশ্চিত হওয়া যায়নি। পুতিনের কয়েকটি শর্ত মেনে নেওয়া ইউক্রেনের নেতৃত্বের জন্য বিশাল চ্যালেঞ্জ হবে বলে মনে করা হচ্ছে। পুতিন বলেই দিয়েছেন, সম্পূর্ণ সমঝোতা না হলে কোনো যুদ্ধবিরতি হবে না। ফলে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির অন্যতম দাবিটি থমকে যাচ্ছে। প্রতিদিনই তার দেশের ওপর রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে। প্রস্তাবে কি আছে? সূত্র বলেছে, রাশিয়া প্রস্তাবিত চুক্তি অনুযায়ী কিয়েভের বাহিনীকে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক ও লুহান্সকে অঞ্চল থেকে পুরোপুরি সরে যেতে হবে। বিনিময়ে দক্ষিণের খেরসন ও জাপোরিজ্ঝিয়া অঞ্চলের যুদ্ধক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখার প্রতিশ্রুতি দেবে রাশিয়া। তবে ইউক্রেন বলেছে, তারা দোনেৎস্ক ছাড়তে রাজি নয়, কারণ সেখানে তাদের সেনারা শক্ত অবস্থানে আছেন। কিয়েভ কর্তৃপক্ষ মনে করে, সেখানকার শক্ত অবস্থানের মধ্য দিয়ে ইউক্রেনের গভীরে রাশিয়ার হামলা প্রতিরোধ করা যায়। ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের মানচিত্র নির্ধারণ বিষয়ক প্রকল্প ডিপ স্টেটের তথ্য অনুযায়ী রাশিয়া সুমি ও খার্কিবের ছোট ছোট এলাকা দখল করেছে। এগুলোর আয়তন প্রায় ৪৪০ বর্গ কিলোমিটার। এইদিকে দোনবাসের অঞ্চলের প্রায় ৬৬০০ বর্গ কিলোমিটার এলাকা ইউক্রেনের নিয়ন্ত্রণে আছে। অঞ্চলটি দোনেৎস্ক ও লুহান্সকে নিয়ে গঠিত। রাশিয়া এই অঞ্চলকে নিজেদের বলে দাবি করে। মার্কিন কর্তৃপক্ষ স্পষ্ট করে না বললেও সূত্র বলছে, তারা জানতে পেরেছে
অন্তত ক্রিমিয়ার ওপর হলেও রাশিয়ার সার্বভৌমত্বের আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার চেষ্টা করছেন পুতিন। 2014 সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়ার দখল নেয় রাশিয়া। এই স্বীকৃতি বলতে মার্কিন সরকার তথা সব পশ্চিম দেশের ও ইউক্রেনের স্বীকৃতির কথা বলা হচ্ছে কিনা নিশ্চিত হওয়া যায়নি। তবে কিয়েভ ও এর ইউরোপীয় সহযোগীরা ক্রিমিয়ার ওপর মস্কোর শাসনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে রাজি হয়নি। ইউক্রেন বলেছে তারা দোনেৎস্ক ছাড়তে রাজি নয়, কারণ সেখানে তাদের সেনারা শক্ত অবস্থানে আছেন। কিয়েভ কর্তৃপক্ষ মনে করে সেখানকার শক্ত অবস্থানের মধ্য দিয়ে ইউক্রেনের গভীরে রাশিয়ার হামলা প্রতিরোধ করা যায়। সূত্র বলছে পুতিন আশা করছেন রাশিয়ার বিরুদ্ধে আরব কিছু নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হবে। তবে এগুলো শুধু ইউরোপীয় নিষেধাজ্ঞা নাকি মার্কিন নিষেধাজ্ঞাও এর মধ্যে পড়বে সূত্র নিশ্চিত করে বলতে পারেনি। শুক্রবার ট্রাম্প বলেছেন রাশিয়ার তেল কিনছে এমন দেশগুলোর বিরুদ্ধে পাল্টাতো শুল্ক আরোপ এখনই জরুরি নয়, তবে 2-3 সপ্তাহের মধ্যে তা বিবেচনা করতে হতে পারে। সূত্রগুলো বলছে পুতিনের শান্তি প্রস্তাব অনুযায়ী ইউক্রেনকে নেটো জোটে যোগ দেওয়া থেকেও বিরত থাকতে হবে। তবে পুতিন ইঙ্গিত দেন ইউক্রেনকে কিছু নিরাপত্তা বিষয়ক নিশ্চয়তা দিতে তিনি প্রস্তুত। সূত্রগুলোর দাবি রাশিয়া আরও চাইছে ইউক্রেনের ভেতরে কিছু এলাকায় বা পুরো দেশেই রুশ ভাষাকে সরকারি ভাষার মর্যাদা ও রুশ অর্থোডক্স গির্জাকে অবাধে কার্যক্রম চালাতে দেওয়া হোক। তবে ইউক্রেনের নিরাপত্তা সংস্থার অভিযোগ প্রচার চালিয়ে ও গুপ্তচরদের আশ্রয় দিয়ে মস্কো সংশ্লিষ্ট এই গির্জা রাশিয়ার যুদ্ধে সহযোগিতা করছে, যদিও গির্জা কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে তারা ইতিমধ্যে মস্কোর সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করেছে। রাশিয়া সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠান নিষিদ্ধ ঘোষণা করে ইউক্রেন একটি আইন পাশ করেছে। রুশ অর্থোডক্স গির্জা এসব প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত বলে বিবেচনা করা হয়, তবে এখনও ইউক্রেনে সেই আইন কার্যকর হয়নি। সব শেষ জানিয়ে দেব, ইরানের পাশে রাশিয়া, চীন, ইউরোপের 3 দেশের সঙ্গে উত্তেজনা চরমে। মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর দেশ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইউরোপের 3 বড় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে। এই প্রেক্ষাপটে তেহরানও নতুন কৌশল নিয়েছে। এবার তারা বিশ্বের 2 পরাশক্তি রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। খবর তেহরান টাইমসের। প্রতিবেদনে বলা হয় 2015 সালে ইরান ও বিশ্বশক্তিগুলোর মধ্যে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা JCPOA চুক্তি। এতে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার পাশাপাশি ইউরোপের এই 3 দেশও অংশ নেয়। এর মূল উদ্দেশ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে বিরত রাখা এবং একই সঙ্গে বিশ্বে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ করা। এর বিনিময়ে ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়। তবে 2018 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে সরিয়ে নেন এবং ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন, যদিও ইউরোপের 3 দেশ এখনও চুক্তিতে টিকে আছে। এদিকে চলতি বছরের জুনে ইসরায়েল হঠাৎ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যেখানে যুক্তরাষ্ট্র অংশ নেয়। এই হামলার জবাবে ইরান তেল আবিব ও মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা আঘাত হানে, একই সঙ্গে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করে দেয়। সম্প্রতি ইউরোপীয় দেশগুলো অভিযোগ করেছে ইরান চুক্তির শর্ত ভেঙে অনুমোদিত মাত্রার চেয়ে 40 গুণ বেশি ইউরেনিয়াম মজুত করেছে, যদিও তেহরান এসব অভিযোগ অস্বীকার করেছে। এরপর ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে চিঠি দিয়ে জানিয়েছে আগস্টের মধ্যে ইরান কূটনৈতিক সমাধানে না এলে তারা তেহরানের বিরুদ্ধে পুরনো নিষেধাজ্ঞা ফিরিয়ে আনবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্থানীয় সংবাদ মাধ্যমে বলেছেন তেহরান এই নিষেধাজ্ঞা ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে এবং এর জন্য রাশিয়া ও চীনের সঙ্গে সমন্বয় করছে। তবে নিষেধাজ্ঞা আরোপ হলে তার জবাব দেওয়ার মতো প্রস্তুতি ইরানের রয়েছে। অন্যদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জানোয়েল বারো সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক করে বলেছেন ইরান আন্তর্জাতিক নিয়ম না মানলে আগস্টের শেষ নাগাদ ইউরোপীয় দেশগুলো অস্ত্র, পরমাণু প্রযুক্তি ও ব্যাংকিং খাওয়াছিল। এই বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে তার ফলাফল কারোর জন্যই ভালো হবে না।